সুপ্রিয় দর্শক, ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ নিয়ে বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। প্রতি বছরই 10 ডিসেম্বর দিবসটি পালিত হয়। এবারে প্রতিপাদ্য হিসাবে নির্বাচন করা হয়েছে অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন। সুন্দর স্লোগান ধরা হয়েছে। ভ্যাট পরিশোধের জন্য গণসচেতনতা সৃষ্টি করাই দিবসটির প্রধান এবং অন্যতম লক্ষ্য। আর এটা সফল হলে রাজস্ব আদায়ে একটা বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে, সেটা সবাই বুঝতে পারছি। সামগ্রিকভাবে বিশ্বব্যাপী একটা টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্যগুলো পূরণ করার স্বার্থে বিভিন্ন রকম অর্থনৈতিক কর্মকাণ্ড চলে। ভ্যাট আদায় তার মধ্যে একটি বড় কার্যক্রম। আজকে তাই আমরা আলোচনা করব বিশেষ অনুষ্ঠানে যে ভ্যাটের প্রাথমিক ধারণাটি নিয়ে আলাপ করব, ভ্যাটের যে অবদান বাজেটে এবং ভ্যাটের অংশ, দৃশ্যমান উন্নয়নে ভ্যাট কি অবদান রাখছে সেটি আমরা কথা বলবো। ভ্যাট আইনের বিশেষ দিকগুলো কি এবং নতুন যে ভ্যাট আইনটি কার্যকর হয়েছে সেটির সাকসেস কতটুকু হয়েছে, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে ভ্যাট কি ভূমিকা রাখছে, এসব নিয়ে আমরা কথা বলবো। সামগ্রিক উন্নয়নে ভ্যাটের অবদান, এই আলাপগুলো করবার জন্য আমরা স্টুডিওতে আজকে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে পরিচিত হব। রয়েছেন মোহাম্মদ শওকত হোসেন, কমিশনার কাস্টমস হাউস পানগাঁও, স্বাগত আপনাকে। ধন্যবাদ। রয়েছেন জনাব হাসান মোহাম্মদ তারেক রিকাবদার, তিনি অতিরিক্ত কমিশনার কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম, স্বাগত আপনাদের দুজনকেই। ধন্যবাদ। আমি ছোট একটা ভূমিকা দিয়েছি, কিন্তু আপনারাই হচ্ছেন এটার জন্য কোয়ালিফাইড পারসন। ভ্যাট নিয়ে কথা বলবেন। স্লোগানটা খুব সুন্দর হয়েছে, অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন। তো দেশ গড়ার কিভাবে দেশ গড়ায় অংশ নিতে পারি আমরা সবাই, কেন এই নির্বাচন করা হলো এই স্লোগানটি? ধন্যবাদ আপনাকে। আমাদের যে ভ্যাট ব্যবস্থা, আপনি জানেন যে আমাদের দেশে ভ্যাট চালু হয়েছে 1991 সালে। তারপর থেকে আপনি আমাদের যে ভ্যাটের যে রেভিনিউ, আমাদের টোটাল রেভিনিউর প্রায় 38% কিন্তু ভ্যাট থেকে আসে। আর যদি আমরা আমদানি পর্যায়ে ভ্যাট এবং সম্পূরক শুল্ক এগুলো হিসাব করি তাহলে প্রায় 56% ভ্যাট আসে এই থেকে, আমাদের ভ্যাটের অংশ থেকে। তো এখন এই ভ্যাটটা কিভাবে আমাদের উন্নয়নে অংশগ্রহণ করছে, আপনার এটাই প্রশ্ন। আমাদের দেশের জানেন, আমাদের দেশের যে প্রতি বছর বাজেট হয়, বাজেটে উন্নয়ন বাজেট যেটা হয় সেটা আমাদের প্রায় এখন 80% 90% কিন্তু এখন আমরা স্থানীয় সম্পদ থেকে, আমরা অভ্যন্তরীণ সম্পদ থেকে আমরা দিয়ে থাকি। আমাদের বহির্বিশ্ব থেকে আমাদের যে সম্পদ আহরণ বা বৈদেশিক ঋণ, বৈদেশিক অনুদান, এগুলো কিন্তু এখন কমে গেছে, অনেকটাই কমে গেছে। তো এই ক্ষেত্রে ভ্যাটের অবদানটা টোটাল যে আমাদের 3টা উইং আছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তারপরে কাস্টমস উইং, ইনকাম ট্যাক্স, 3 উইংয়ের মধ্যে ভ্যাটের অবদানটা সর্বোচ্চ। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে উন্নয়নের যে অংশীদার হিসাবে ভ্যাটের পোষণটা অনেক বেশি এবং ভ্যাটই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে। কিন্তু 19 সাল থেকে যখন এই নতুন আইনটা বাস্তবায়ন শুরু হলো, এরপরে এই 2 বছরে আপনার এটার সফলতা বা অগ্রগতি কেমন দেখছেন? না, অগ্রগতি ভালো। আপনি জানেন যে 19 সালের শেষ দিকে, মার্চের পর থেকে আমাদের দেশে একটি মহামারী হয়েছে। তো 21 এখন আমাদের 20 সালে, তো 19-20 অর্থ বছরে আমাদের রেভিনিউ একটু কম ছিল, কিন্তু 20-21 অর্থ বছরে তার আগের বছরের চাইতে আমাদের প্রবৃদ্ধি হয়েছে প্রায় 18%-এর মতো। তার মানে এখন আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে, 20-21-এ ইকোনমিক অ্যাক্টিভিটি বেড়েছে এবং মানুষের কনজাম্পশন বেড়েছে, ভোগ বেড়েছে। এটা আমরা জানি যে ভ্যাট এটা একটা কনজাম্পশন ট্যাক্স, কনজিউমার ট্যাক্স। তো সেই বিবেচনায় এটা আমি মনে করি যে 18% প্রবৃদ্ধি, এটা কিন্তু সারা বিশ্বে আপনি দেখবেন যে অর্থনৈতিকভাবে সমস্ত বিশ্বের ইকোনমিক অ্যাক্টিভিটিস এবং প্রবৃদ্ধি কিন্তু নেগেটিভ, কিন্তু বাংলাদেশের প্রবৃদ্ধি পজিটিভ। এই অবস্থার মধ্যেও আমাদের যে যোগ্য নেতৃত্বের কারণেই, আমাদের যে রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শী চিন্তাভাবনার কারণে আমাদের প্রবৃদ্ধিটা পজিটিভ হয়েছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড এখন আবার পুরোদমে চালু হয়েছে। যে আসছি জনাব হাসান মোহাম্মদ তারেক রিকাবদার, আপনি অতিরিক্ত কমিশনার কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারের। এই যে উনি বললেন যে সারা বিশ্বে একটা নেগেটিভ গ্রোথ, নেগেটিভ ট্রেন্ড, বিশেষ করে কোভিডের ধাক্কার কারণে, সেদিক থেকে বাংলাদেশের একটা পজিটিভ ধারা এখনো চলছে। এই ক্ষেত্রে যে নতুন আইনকে মেনে মানুষ যে ভ্যাট দিচ্ছে, এটা কতটা এনকারেজিং, মানে মানুষরা কতটা ইনভলভ হতে পেরেছে? আচ্ছা, আমি একটু পেছন থেকে শুরু করতে চাই। মূলত 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের যে অবস্থা ছিল, প্রকৃতপক্ষে দেশের অর্থসামাজিক অবস্থা এবং
দেশের রপ্তানি বাণিজ্য, স্থানীয় মানে উৎপাদন বাণিজ্য দুইটার মধ্যেই একটা বিরাট একটা বড় ধস চলে এসেছিল যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুতে। তো সেই অবস্থাতে প্রকৃতপক্ষে আপনাকে যদি বলি যে বাংলাদেশের যেই স্থলবন্দর ছিল চট্টগ্রাম কাস্টম হাউসে, এখানে $100 অবশিষ্ট ছিল। দেশের যত মানে অবকাঠামো থেকে শুরু করে যা যা আছে সব ধ্বংস করে দিয়ে পাকিস্তান বাহিনী চলে গিয়েছেন। সেখান থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড গঠন করেন। তিনি একটি দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই দূরদর্শী সিদ্ধান্তের কারণে 1972 সালে 30 জুন যে বাজেট প্রণীত হয়েছিল 787 কোটি টাকার, সে বাজেট 767 গুণ বেড়ে গত অর্থ বছরে এটা 3 লক্ষ কোটি টাকা প্লাস হয়েছে। সুতরাং এটা একটা বিরাট জাতির জনকের একটা বড় একটা ভিশনারি একটা লিডারশিপের কারণেই এই ঘটনাটা ঘটেছে। এখন 1991 সালে যে ভ্যাট আইন চালু হয়েছে, এটার মাধ্যমে আরেকটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে আমাদের অভ্যন্তরীণ রাজস্ব আহরণে এবং 2012 সালে অনলাইন ভিত্তিক ভ্যাট ব্যবস্থা চালু হয়েছে। আপনি 10 ডিসেম্বর যে ভ্যাট দিবস করা হচ্ছে, পালন করা হচ্ছে, এটার মূল স্লোগান হচ্ছে আপনার অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন। এখানে দুইটা ক্যাচি ওয়ার্ড আছে, একটা হচ্ছে অনলাইনে ভ্যাট দিন আর একটা হচ্ছে দেশ গড়ায় অংশ নিন। আমরা অনলাইন ব্যবস্থা সৃষ্টির মাধ্যমে একজন করদাতাকে করদাতা সহায়ক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি, ঠিক তেমনিভাবে জনগণের অর্থে জনগণের জন্য উন্নয়ন করার একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি। ফলে দেশ যেটা হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। দেশের মানে দক্ষ নেতৃত্বের কারণে আমরা এই করোনার এই অবস্থাতেও আমরা যথাযথভাবে দেশের অগ্রগতিকে অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। কিন্তু একটা কমন ট্রেন্ড হচ্ছে যে মানুষের সাধারণ প্রশ্ন আর কি, যে অন্যান্য ক্ষেত্রে যেগুলো আপনাকে দুইটা কম্পোনেন্টের কথা বললেন যে রেভিনিউ কালেকশনের জন্য, এবং সেটা তো স্বাভাবিকভাবেই আমাদের অভ্যন্তরীণ সম্পদ আহরিত সম্পদের উপরেই বাজেট তৈরি হবে এবং সেটা নিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা হবে, উন্নয়ন কর্মকাণ্ড চলবে। কিন্তু অনেকে বলছেন যে যেটা তো কনজিউমার ট্যাক্স, আপনি বলছেন যে কনজিউমাররাই এটা সরাসরি এটা ইনডিরেক্টলি এটা ওনারাই দেন এবং ওখান থেকে আদায় করা হয়। একটু যে কোভিড সিচুয়েশনে অন্যান্য ক্ষেত্রে চাপ না দিয়ে ভ্যাটের উপরে কি একটু চাপ বেশি পড়ছে কিনা, অনেকে একটু অনুযোগ করে না। এখন এই যে প্রশ্নটা খুবই ভালো। যেমন ভ্যাট কিন্তু আসলে ওই যে আমাদের অন্যান্য যে কম্পোনেন্ট আছে, যেমন ইনকাম ট্যাক্স, আয়কর, এটা তো ডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সের বিধানটা এরকমই করা হয় যে যার যত বেশি ইনকাম সে তার ট্যাক্স রেট কিন্তু তত বেশি। তার মানে এটা মানে ধনীদের উপরে বেশি ট্যাক্সের হার, মানে যারা একটু অর্থনৈতিকভাবে কম ইনকাম করে তাদের ট্যাক্স রেটটা কিন্তু কম। ইনকাম ট্যাক্সটা কিন্তু ওইভাবে একটা প্রোগ্রেসিভ একটা অবস্থানে পলিসি নির্ধারণ করা হয়। আর আপনারা জানেন যে বিশ্ব বাণিজ্য কিন্তু এখন অনেকটা উদারীকরণ, বাণিজ্যের উদারীকরণ WTOর বিভিন্ন ফ্রেমওয়ার্কের মধ্যে আমরাও আছি। আমরা বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন আছে, যার কারণে আমাদের যে বৈদেশিক যে আমদানি হয়, আমদানি পর্যায়ে যে আমদানি শুল্ক এবং অন্যান্য কারাদা আমদানির, ওইখানে কিন্তু খুব বেশি ট্যাক্স এখন আমাদের আরোপ করার সুযোগ নাই, যেহেতু আমরা WCOর কনভেনশন অনুযায়ী আমরা চলছি। আমাদের দেশ একটি স্বাক্ষরকারী দেশ। আমাদের আন্তর্জাতিক বাণিজ্যে উদারীকরণের কারণে কিন্তু এখন আমাদের আমদানি শুল্কের উপরে বেশি নির্ভর করা যাবে না। ইনকাম ট্যাক্সও ওইভাবে আগাচ্ছে, যার কারণে আমাদের যে ডোমেস্টিক ভ্যাট এটা কিন্তু ইনডাইরেক্টলি কনজিউমাররা দিচ্ছে। এখন এখানে সব পণ্যে কিন্তু ট্যাক্স নাই। আপনি দেখবেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন মাছ, মাংস, শাকসবজি, তেল, মানে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ভ্যাট নাই, মানে একটা এক্সাম্পশন দিয়ে রাখা হয়েছে। মানে সাধারণ মানুষ যে সাফার করবে এইটা ভাবার কোনো সুযোগ নাই। ইনডাইরেক্টলি আমরা যে আমাদের অন্যান্য যে প্রোডাক্ট, অন্যান্য যে সার্ভিস সেক্টর আছে, বিভিন্ন খাত থেকে আমরা ব্যাপক, যেমন কিছু আইটেম আছে যেখানে ট্যাক্স রেট অনেক বেশি, যেমন টোবাকো ট্যাক্স থেকে আমাদের টোটাল রেভিনিউর প্রায় 5 ভাগের 1 ভাগ আমরা প্রায় 25,000 কোটি টাকার বেশি শুধু টোবাকো খাত থেকে আমরা আদায় করি। ভ্যাটের টার্গেটে বছর আমাদের 1,28,000 কোটি টাকা। তো এইরকম তো এই সাধারণ মানুষের উপরে কিন্তু আবার একই সঙ্গে কিন্তু আমরা কিন্তু টোবাকো ফ্রি কান্ট্রি হওয়ার জন্য আমাদের প্রতিশ্রুতি আছে 2040 সালের মধ্যে। সুতরাং আমরা যদি এটা বলি যে টোবাকোতে বেশি ট্যাক্স পাই, তাহলে এটা ট্যাক্স পাই, এটা হয়তো লিটারালি সঠিক, কিন্তু ইন আদার ওয়ে অবলিকলি কিন্তু আমরা অনেক বেশি খরচও হয়ে যাচ্ছে টোবাকো। স্বাস্থ্য ঝুঁকির কারণে যারা আছেন বিশেষজ্ঞ তারা বলে যে আমাদের টোবাকো ট্যাক্স থেকে যে ট্যাক্স পাই তার সাথে টোবাকোর কারণে স্বাস্থ্য ক্ষতি অনেক বেশি। কিন্তু এখন আপনি ট্যাক্স বাড়িয়ে অনেক পরিমাণ ট্যাক্স আপনি ধার্য করলেন। এখন আমাদের হাইয়েস্ট ট্যাক্স প্রায় 82-83% কিন্তু ট্যাক্স, মানে 100 টাকা বিক্রি সিগারেট করলে 82-83 টাকা সরকারকে দিতে হচ্ছে।
আমরা ট্যাক্স বাড়াইলে যে কনজাম্পশন কমবে তা না, কনজাম্পশন এবং এটা আরো বাড়ালে এটা ট্যাক্স আদায় বাড়বে। ট্যাক্সের রেট বাড়াইলে যে কনজাম্পশন স্মোকিং এ কমবে, কনজাম্পশন মানে ওই টোবাকো ট্যাক্সেশন, টোবাকো কনজাম্পশন। আচ্ছা, আমরা এই সাবজেক্ট নয় আমাদের আজকে এটা সাবজেক্ট, এটা নিয়ে এটা ডিবেটেবল, এটা নিয়ে আমরা আলাপ না করি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এই যে আপনারা গত বছর যেটা আমরা ভ্যাট দিবসের আলোচনার মধ্যে আমরা শুনেছি যে নতুন একটা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ভ্যাট আদায় করা হচ্ছে, কিন্তু প্রশ্ন থাকে যে সরকার যে উদ্যোগ নিয়ে এই ডিভাইসটি চালু করেছে তার মাধ্যমে সুফল কতটা পেয়েছে, মানে মানুষ আসলে ভ্যাট দিচ্ছে এবং সেটা সরকারের কোষাগারে সরকারের খাতায় জমা হচ্ছে কতটা, এর মধ্যে ফাঁকির কোনো জায়গা আছে কিনা? দেখেন, যে নতুন যে ডিভাইসটা আমরা যুক্ত করেছি এটাতে দুইটা আমরা সিস্টেম আমরা করেছি, একটা হচ্ছে ইএফডি, একটা হচ্ছে এসডিসি। ইএফডি হচ্ছে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস আর আরেকটা হচ্ছে এসডিসি। তো বেসিক্যালি যারা আপনার রিটেল পর্যায়ে যে পণ্যগুলো বিক্রি হয় বা পণ্য বা সেবার যে মানে সঞ্চালন হয় বা বিক্রয় হয়, এই সব ক্ষেত্রগুলোতে আমরা ইএসডি এবং এসডিসি ব্যবহার করে থাকি। যারা নিজস্ব কম্পিউটার সিস্টেম ব্যবহার করেন তারা এসডিসি ব্যবহার করেন এবং এই এসডিসির মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড তার বিক্রয় তথ্য কেন্দ্রীয়ভাবে পেয়ে থাকে। আর ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইসের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড প্রত্যেক প্রতিষ্ঠানের মানে ইলেকট্রনিক কোনো কম্পিউটার সিস্টেম বা তার সিস্টেম না থাকলেও তিনি শুধুমাত্র ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস ব্যবহারের মাধ্যমেই তিনি এটা বিক্রি করতে পারেন এবং এই তথ্যগুলো জাতীয় রাজস্ব বোর্ড কেন্দ্রীয়ভাবে পেয়ে থাকে। যদি ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস বা এসডিসি থেকে যদি কোনো চালান গ্রহণ করা হয় একজন করদাতা, তাহলে তাকে নিশ্চিত হতে হবে যে এই টাকাটা সরকারের কোষাগারে জমা হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে সকল ক্ষেত্রে এই এসডিসি বা ইএফডি ব্যবহারের মাধ্যমে চালান ইস্যু করছেন কিনা এটা হচ্ছে প্রশ্ন, এবং একজন করদাতা তিনি চালান গ্রহণ করছেন কিনা এটা হচ্ছে প্রশ্ন। প্রত্যেক করদাতার নৈতিক দায়িত্ব চালানটা গ্রহণ করা। আপনি ভালো বলেছেন, বেশিরভাগ লোকই চালান গ্রহণ করতে চায় না, মানে এটা মানুষই চালান গ্রহণ করতে চায় না অনেকের ক্ষেত্রে। অনেকে ভাবেন যে আমি চালান দিয়ে কি করব, আসলে এটা জানা জরুরি যে চালান নেয়াতে উৎসাহিত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড লটারির আয়োজন করেছে এবং 10 টাকার ভ্যাট পরিশোধ করে 1 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে। সুতরাং চালান নিয়ে কি করব এটা ভাবার কোনো কারণ নাই, কিন্তু পুরস্কার পেয়েছে এটা কিন্তু খুব ব্যাপকভাবে প্রচারিত নয়। যদি কারণ কথা ধরেন যে মানে এটা বলতে লজ্জা নাই যে ধরেন যে অনেক ক্ষেত্রে আমরাও তো ধরেন আপনি ধরেন যে পাম্পে গেলেন, তেল কিনতে গেলেন, আচ্ছা ঠিক আছে 500 টাকা তেল কিনলেন বা 1000 টাকা তেল কিনলেন বা গ্যাস নিলেন, তো দেখা যায় অনেকে হচ্ছে টাকা নিয়ে দাঁড়িয়ে থাকে যে আপনি কি চালান নিবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এটা নেওয়া হয় না। কিন্তু এটা যে নেওয়া যে উচিত, আমার মনে হয় এই প্রচারণাটা তো আরো বড় করে করার জন্যই তো আপনারা এই সপ্তাহটি করছেন, সেটা কি যথেষ্ট মনে হচ্ছে? এই ভ্যাট দিবস, ভ্যাট সপ্তাহে এইসব বিষয় নিয়েই আলোচনা হবে, ব্যাপকভাবে সমস্ত মিডিয়ায় যাবে। তারপরে আমাদের আলোচনা সেমিনার, প্রতি বছর কিন্তু ভ্যাট দিবস আমরা অনেক বড়ভাবেই পালন করি। বড় ধরনের র্যালি হয়, আলোচনা সভা হয়, তারপরে কুইজ প্রতিযোগিতা হয়, তারপরে স্টুডেন্টদের মধ্যে রচনা প্রতিযোগিতা হয়, অনেক ধরনের অনেকভাবেই বিভিন্ন, এবং সারা দেশে, শুধুমাত্র ঢাকাতে না, ঢাকা বেশ না, সমস্ত আঞ্চলিক অফিসগুলোতেও কিন্তু আমাদের জেলা পর্যায়ে পর্যন্ত আমাদের বিভিন্ন আলোচনা সভা সেমিনার হয় এবং ট্যাক্স পেয়ারদের সেখানে দাওয়াত দেওয়া হয়। জি, জনাব হাসান মোহাম্মদ তারেক, যেটি জানতে যাচ্ছি যে জনাব শওকত হোসেন বললেন যে এই সপ্তাহের উদ্দেশ্য এবং কি কর্মসূচির মাধ্যমে এটা পালন করে থাকেন, কিন্তু এমন হতে পারতো না যে এই সপ্তাহের মধ্যে সীমিত না রেখে, যেহেতু এটা একটা বিশাল একটা অভ্যন্তরীণ সম্পদ আহরণের উৎস, কিন্তু সারা বছর ব্যাপী কিছু কর্মসূচি যদি রাখা হয়, কারণ 7 দিনে হয়তো মানুষ কেউ পত্রিকায়, টিভিতে বা অনলাইনে বা যেখানে প্রচারণা হয়তো কিছুটা শরিক হতে পারে, কিন্তু সারা বছর যদি প্রচারণা থাকতো, গণসচেতনতা থাকতো, তাহলে অভ্যন্তরীণ সম্পদ আহরণের ক্ষেত্রে আরো বড় অবদান রাখতো বা টার্গেট আরো বেশি বড় করতে পারতেন আপনারা। হ্যাঁ, এটা অবশ্যই সত্যি, কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখা প্রয়োজন যে আপনি আমি আমরা সবাই ভ্যাট দিচ্ছি, কিন্তু আমরা যারা ভ্যাট দিচ্ছি তাদের কাছে ভ্যাট সংগ্রহ করে আমাদের কাছে ভ্যাটটা কালেক্ট করে আরেকজন জমা দিচ্ছেন। আমরা ওই যে অথরিটি যারা বা ওই যে প্রতিষ্ঠানগুলো যারা ভ্যাটটা কালেক্ট করে জমা দেয়, এই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে আমরা প্রচারণা সারা বছর ধরে করে থাকি। এবং এই প্রচারণার অংশ হিসেবে আমাদের প্রত্যেক কমিশনারেটে একটা ভ্যাট বুথ আছে, এবং এই বুথের মধ্যে গিয়ে তারা কিভাবে রিটার্ন দিবেন, তারা কিভাবে ভ্যাট চালান দিবেন, এই বিষয়গুলো জানতে পারেন। তেমনিভাবে কিভাবে তারা তথ্য সেবা কেন্দ্র বলে থাকেন, তো কিভাবে তারা ক্রয় হিসাব, বিক্রয় হিসাব মেনটেন করবেন, এগুলো যেমনভাবে জেনে থাকেন, ঠিক তেমনিভাবে তার কি দায় দায়িত্ব, তার কি অধিকার, এবং অনলাইন এবং অফলাইন ব্যবস্থার কি সুযোগ সুবিধা, এগুলো যেমন জেনে থাকেন, ঠিক তেমনিভাবে অনলাইনে কিভাবে সে ভ্যাট প্রদান করে এবং
রিটার্ন প্রদান করে সে কীভাবে সুবিধা নিয়ে দেবেন, এই বিষয়গুলো কিন্তু আমরা নিয়মিত দিয়ে থাকি। এবং সত্যি কথা যেটা সেটা হচ্ছে আপনি এই জিনিসটা আমি বলতে চাই যে 1991 সালে ভ্যাট আইন চালু করার পর থেকে 2019 সাল পর্যন্ত একটা দীর্ঘ সময়ে আমরা এই রেকর্ড কিপিংয়ের যেই প্রচলনটা ক্রিয়েট করতে পারিনি, সেই প্রচলনটা কিন্তু 2019 সালের আইনটা চালু করার পর থেকে ক্রিয়েট করতে পেরেছি। এবং এটার কিন্তু একটা বড় যেই সুবিধা হয়েছে সেটা হলো যে আমরা প্রথমত অনলাইনের অনেকগুলো মানে মডিউল সৃষ্টির মাধ্যমে রিটার্ন দেওয়া, পেমেন্ট এবং রেজিস্ট্রেশন দেওয়া, এইসব বিষয় আসলে যেমনভাবে ক্রিয়েট করতে পেরেছি, ঠিক তেমনিভাবে মোটামুটি এটা ইউজার ফ্রেন্ডলি এবং ঠিক তেমনিভাবে আমরা অডিট বেসড যে ভ্যাট ব্যবস্থা এটা সৃষ্টি করতে পেরেছি আইনের মাধ্যমে। আমরা বেসিক্যালি অ্যাডভান্স ট্যাক্স নামে একটা ট্যাক্স এসেছে এবং এটার ফলে একটা রিফান্ডের ক্রিয়েশন হয়েছে এবং এই রিফান্ডের ক্রিয়েশনের কারণে প্রত্যেক ট্যাক্স পেয়ার আমাদের কাছে আসছেন, আমরা অডিট করে তার কাছে প্রাপ্য পাওনাটুকু করে বাকি টাকা আমরা ফেরত দিচ্ছি। তো এই যে একটা আমি বলবো যে কর পরিপালনের যে একটা উদ্বুদ্ধ করার এটা কিন্তু হচ্ছে। আর আরেকটা বিষয় আমি জাস্ট বলতে চাই, 1991 সালের আইনে দীর্ঘ সময়ের পরেও আমরা 4-5% বেশি রিটার্ন আমরা আদায় করতে পারিনি, যেটা এখন অনলাইনে অলমোস্ট 70% এবং অফলাইনে 80% প্লাস হয়ে গেছে টোটাল করদাতা। তো এটা একটা বড় সাফল্য আমাদের জন্য। তো আমরা আশা করছি যে তাদের সবাইকে আমরা এই প্রচলনে আনতে পারবো। আমি জনাব শওকত হোসেনের কাছে একটু জিজ্ঞেস করতে চাই যে সাফল্য তো সবসময় আছেই, সাফল্যের উল্টা পিঠে কিছু ব্যর্থতাও থাকে। তো মাঠ পর্যায়ে এই ভ্যাট ফাঁকির কথা আপনি বলেছি, ভ্যাট সংগ্রহের ক্ষেত্রে একটা দুর্নীতির কথা শোনা যায়। এইটাকে ধরেন যে আপনার উচ্চপদস্থ কর্মকর্তা বা একটা হায়ার ম্যানেজমেন্ট এটাকে কিভাবে ডিল করেন মাঠ পর্যায়ে? এখানে আমাদের যেমন প্রতিটা মাঠ পর্যায়ের সমস্ত অফিসেই অভিযোগ কেন্দ্র আছে, সেখানে যে কোনো ট্যাক্স পেয়ার যে কোনো ব্যক্তির বিরুদ্ধে, যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে, যে কোনো কর্মচারীর বিরুদ্ধে সে অভিযোগ করতে পারে। তারপরে আমাদের এখন আমাদের যে দুর্নীতির যে বিষয়টা, আসলে আমরা তো আসলে এই সমাজের বাইরে কিন্তু আমরা না, এটাও আপনাকে বুঝতে হবে। যে এই সমাজ, এই ব্যবস্থা, এর মধ্যে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি বলছি না যে একেবারেই আমাদের দুর্নীতি নেই, তবে এখন মিনিমাম পর্যায়ে চলে গেছে। ভ্যাট অনলাইন চালু হওয়ার পর থেকে এখন আমাদের অফিসে কাউকে যেতে হচ্ছে না। একটা ভ্যাট রেজিস্ট্রেশন নিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে, সে মাসিক রিটার্ন দিবে, রিটার্ন সে অনলাইনে দিতে পারবে, সে ট্যাক্স পেমেন্ট করবে অনলাইনে দিতে পারবে, সে ট্যাক্স পেমেন্ট করার যে রিসিপ্টটা রিসিপ্টটা সেটা আবার অনলাইনে সে পাবে। তিনি যাতে ভুলে না যায়, অনলাইনে কিন্তু উনি মেসেজ পাচ্ছে, ওনার ইমেল অ্যাড্রেস এবং একটা মোবাইল নম্বর প্রত্যেক ট্যাক্স পেয়ারের আছে, আমাদের অফিসে আছে, এবং সেইটাই যদি উনি মনে রাখে, ওনার ইমেইলে রেগুলার চেক করে উনি দেখতে পারবেন। ওনার কাছে যদি কোনো ডকুমেন্ট চাই, আমরা কিন্তু অনলাইনে। ব্যবসায়ীদের মধ্যে দেখলে হতাশা আছে, অনেক সময় তারা যখন আপনাদের সঙ্গে বাজেটের আগে আলোচনা করেন, তারা কিন্তু ভ্যাট রিলেটেড অনেক কমপ্লেইন করেন, সবসময় বলে যে পদ্ধতি সহজ করতে হবে, কিন্তু পদ্ধতিটা আসলে কিন্তু একবার যদি একটা রিটার্ন যদি একবার কমপ্লিট করে সে দিয়ে ফেলে, তার ডাটা কিন্তু সব ইনপুট হয়ে গেল। পরবর্তী প্রতি মাসের রিটার্নে কিন্তু খুব বেশি ডাটা, টোটাল সেলস এবং টোটাল পারচেস, এই 2-3টা ডাটা ক্যালকুলেশন করে ইনপুট দিয়ে দিলে কিন্তু অটোমেটিক তার ট্যাক্স ক্যালকুলেশন হয়ে যাবে, তার কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও উনি জেনে যাবেন। কত পার্সেন্ট বললেন যে ভ্যাটের এখন প্রায় 70% অনলাইনে রিটার্ন দিচ্ছে, রিটার্ন হচ্ছে, রেজিস্ট্রেশন 100%। আচ্ছা, কিন্তু একটা বিষয় আপনি যে আমি আপনাকে একটু সাপ্লিমেন্ট করতে চাই স্যারকে, যেটা সেটা হচ্ছে যে আপনি দেখেন যে আপনারা হয়রানি বলেন বা দুর্নীতির যে বিষয়টা বলে থাকেন সাধারণত, এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই। প্রথমত হচ্ছে একজন ট্যাক্স পেয়ারের জানা প্রয়োজন তার কি অধিকার আছে আইনে, সে কি প্রাপ্য। আর একজন করদাতার এটাও জানা প্রয়োজন যে একজন রাজস্ব কর্মকর্তার কাছ থেকে তিনি কি অধিকার পাবেন বা তার কি আইনি অধিকার আছে। প্রকৃতপক্ষে আইনে যার যে দায়িত্ব, সে দায়িত্ব যদি দুই পক্ষই প্রপারলি পালন করে, তাহলে কিন্তু এই গ্যাপটা অনেকটাই কমে যাবে। এটা হচ্ছে প্রথম একটা বিষয়। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে দুর্নীতির জন্য এক ধরনের সংশ্লিষ্টতার একটা বিষয় থাকে, যেমন করদাতার সাথে রাজস্ব প্রশাসনের যোগাযোগের একটা বিষয় থাকে। এটাকে কিন্তু কমানোর জন্য আমরা অনলাইনকে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি, এবং বাংলাদেশ কাস্টমস হচ্ছে একমাত্র ডিপার্টমেন্ট বাংলাদেশে যেটা 1991 সাল থেকে অটোমেটেড, এবং বাংলাদেশের প্রথম অটোমেটেড ডিপার্টমেন্ট। সুতরাং আমরা কিন্তু সবসময় এই বিষয়টাকে প্রাধান্য দিয়েছি এবং দিতে পারি বা দিচ্ছি। তো সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে তথ্য অধিকার আইন থেকে শুরু করে এবং আমাদের যে অভিযোগ করার যে ক্ষেত্র সৃষ্টি করা, এই সব কিছুই আমরা সৃষ্টি করেছি। অনেক করদাতাই আসলে এইসব সুবিধাগুলো নিচ্ছেন না, এটাও কিন্তু সত্যি, এটা আমি বলতে চাই। এই প্রসঙ্গেই বলতে চাচ্ছি যে অনেক ক্রিয়েটিভ আইডিয়া আপনারা করছেন এবং বাস্তবায়নও করেছেন, সেজন্য ধন্যবাদ। কিন্তু যারা ভ্যাট দিচ্ছে, যেহেতু ভোক্তা কর বলছেন, তাই না, ভোক্তাদের কর থেকে এটা আপনি আদায় করছেন,
তো ভোক্তাদেরকে এই যে অ্যানুয়ালি বা লটারির মাধ্যমে কিছু পুরস্কৃত না করে খুবই পার্মানেন্টলি কোনোভাবে তাদেরকে ইনসেন্টিভাইজ করা যায় কিনা, যে লাইক আমি যত প্রোডাক্টই কিনি সেটার মধ্যে আমি যে ভ্যাট দিচ্ছি এগুলো যদি আমি রিটার্ন করি, রিটার্ন করলে এগুলো জমা দিলে, যেমন ব্যবসায়ীরা চালান জমা দেয় বা আপনাদেরকে রিটার্ন দেয়, একজন ভোক্তাও যদি ইন্ডিভিজুয়ালি ভ্যাটের জন্য রিটার্ন জমা দেয়, যে সে 1 লক্ষ টাকার প্রোডাক্ট কেনার পরে যদি ভ্যাটের চালান জমা দিয়ে সেখান থেকে সে ইনসেন্টিভ হিসেবে সরকারের কাছ থেকে বা আপনাদের ডিপার্টমেন্টের কাছ থেকে কিছু রিটার্ন পেতে পারে কিনা? না, এইরকম সিস্টেম বর্তমান আমাদের আইনে নাই। এখন যেটা চালু আছে সেটা হলো যে প্রতি মাসে একটা লটারি হয়, সেখানে যতগুলা সেল হয় সমস্ত যে মানি রিসিপ্ট যেগুলো আপনার দোকান থেকে যেগুলা চালান যেগুলো পাবেন এগুলো ওইটাই লটারি। সেটাই বলছে যে এরকম আপনারা যেহেতু উদ্বোধন কর্মকর্তা, আপনারা এই ধরনের প্রস্তাবনা রাখতে পারেন কিনা যে একজন ভোক্তা তখন সে জমা করার চেষ্টা করবে, যেমন আমরা যখন লটারি হয় কোনো ধরনের ঈদের সময় শপিং করতে যাই, প্রত্যেকটা কিন্তু তারা রেখে দেয় যে ওইটা পরে যে লটারি ড্র হবে, ড্রতে তারা কিছু পাবে কিনা। আমরা তো এখন প্রতি মাসে করছি, প্রতি মাসে কিন্তু এই লটারিটা হচ্ছে। আচ্ছা, প্রতি মাসে এই লটারিটা হচ্ছে, পাবো কি পাবো না, কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টে আইনের পরিবর্তন করে সেখানে ভোক্তাদেরকে কোনো ইনসেন্টিভাইজ করা যায় কিনা। এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা বলছি সেটা হচ্ছে যে সাপোজ আপনি একটা পণ্য কিনলেন, ধরে না যে একটা সাবান কিনলেন, আপনি একজন কনজিউমার, আপনি ভ্যাটটা দিচ্ছেন ওই দোকানিকে এবং দোকানি সেই টাকাটা জমা দিচ্ছে। এখন আপনাকে যদি মানে ইনসেন্টিভাইজ করতে হয় দোকানদারের কাছ থেকে, তাহলে কিন্তু এইরকম একটা বিষয়, কারণ আপনি দেখেন একটা খুব বড় একটা সেক্টরকে একসাথে যুক্ত করে একটা বান্ডেল তৈরি করে ওই বান্ডেল থেকে কিন্তু টাকাটা আমরা কালেক্ট করছি। সুতরাং ওই বান্ডেলকে আমি বেনিফিট দিলে প্রকৃতপক্ষে সে কিন্তু ভ্যাটটা দিচ্ছে না, সে কালেক্ট করে দিচ্ছে। আমি এই বান্ডেলকে যদি বেনিফিট দেই তাহলে তিনি বেনিফিটেড হচ্ছেন, ক্রেতারা হচ্ছেন, প্রকৃত ভোক্তারা হচ্ছেন না। সুতরাং এটাও কিন্তু একটা কঠিন কাজ, এবং এটা আসলে আমাদের ভ্যাট প্রিন্সিপালের মধ্যেও এটা খুব বেশি যায় না, যার কারণে এটা স্বাভাবিকভাবে এখন লটারি এবং মানে লটারি পুরস্কার আমরা এখন লটারিকে দিচ্ছি বেসিক্যালি একজন করদাতা যেন তার চালান নিতে উৎসাহিত হয়, এটাকেই মূলত প্রাধান্য দিয়ে আমরা লটারিটা দিচ্ছি। ভেরি গুড, এটা একটা খুবই সুন্দর চিন্তা। যদিও আমি জানি না যে কত পার্সেন্ট লোক এগুলো চালানগুলো জমা করেন এবং লটারিতে যেমন প্রাইজ বন্ডে লটারি হয়ে যায়, অনেক সময় অনেকে জানি না। ঠিক এরকম ভ্যাটের আমারও জানা ছিল না যে ভ্যাটের চালানের উপরে লটারি হয়, তাহলে এখন থেকে আমরাও এটা মানে জমা করে রাখবো। আমি আপনাকে একটু আপনার মাধ্যমে সকল দর্শকের কাছে এই বার্তা রাখতে চাই, 10 টাকা দিয়ে 1 লক্ষ টাকাও জিতা যায়। এবং সরকারের উন্নয়নে আপনি অংশীদার হন। আপনার শেষ বার্তা শুনবো, মানে আপনি কি বলবেন এই দিবসটি এবং এই সপ্তাহটিতে নতুন কি বার্তা দিবেন? আমি আসলে জনগণকে বা সাধারণকে বলতে চাই, আপনারা সবসময় যখনই যা কিছু কিনবেন সেখানে চালানটা নেওয়ার চেষ্টা করবেন, এটি রেখে দেবেন, এবং সেই ক্ষেত্রে আপনি যে আপনার টাকায় কিন্তু দেশের উন্নয়ন হচ্ছে। প্রতিটি জনগণ প্রতিদিন যা কিছুই কনজিউম করছে, যা কিছুই কিনছে, তার মধ্যে ভ্যাট দিয়ে সে কিনছে, ভ্যাট আছে, ভ্যাটের একটি কম্পোনেন্ট আছে। তার মানে প্রত্যেকটা মানুষ, মানে যারা কনজিউমার, সারা দেশের সমস্ত সাধারণ মানুষ কিন্তু এই দেশের উন্নয়নের অংশীদার। এই যে আমরা যে পদ্মা সেতু আমাদের নিজস্ব অর্থায়নে হলো বা প্রায় শেষ পর্যায়ে, এটা কিন্তু আমাদের জনগণের টাকা। প্রতিটা মানুষের যে টাকা আমরা দিয়েছি, তার মানে ওখানেও আমি একজন ডোনার। এই যে বড় ধরনের আমি একটা শরিক, আমি যত যাই কিনি, কারণ রাষ্ট্রের টাকা দিয়ে রাষ্ট্রের টাকা করতে গিয়ে আসে, এই জনগণের টাকা থেকে আসছে। তো এইটা হলো আমি মানে সাধারণ মানুষের কাছে বলতে চাই, একজন নাগরিক হিসাবে, একজন মানুষ হিসাবে, একটা রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসাবে প্রত্যেকেরই ট্যাক্স কালচারে আসা উচিত, ট্যাক্স দেওয়া উচিত এবং চালান সংগ্রহ করা উচিত। আর যারা আমাদের ট্যাক্স পেয়ার, যারা যে সমস্ত দোকান, যারা ব্যবসা বাণিজ্য করে, যারা অর্থনৈতিক কর্মকাণ্ড করে, প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের বার্তা হলো যে আপনারা ট্যাক্স ভ্যাট সিস্টেমটাকে ভয়ের মধ্যে নেবেন। এটাকে সহজ পদ্ধতি, অত্যন্ত সহজ সরল, এবং এটা যদি আপনারা বুঝে জেনে করেন এবং খুব সহজ হিসাব নিকাশ সংরক্ষণ করেন, তাহলে আপনার ভ্যাট দেওয়া এবং রিফান্ড নেওয়া বা অন্যান্য যে আইনি সুবিধাগুলো আছে, এগুলো আপনার জন্য খুবই সহজ, এবং এটা নিয়ে আপনাকে কেউ কোনো ধরনের মিসগাইড করতে পারবে না। এর জন্য সবাইকেই আইনের প্রতি, আইনের পরিপালনের দিকে একটু আগাইতে হবে এবং হিসাব নিকাশ ঠিক মতো রাখতে হবে। এটা হলো ট্যাক্স পেয়ারদের প্রতি আমার। আর একই সঙ্গে তো ধরেন যে আপনি চালানটা নেওয়ার মাধ্যমে অন্যকে ফাঁকি দেওয়া বা অন্যকে উৎসাহিত মানে হয়ে যায় যদি আপনি সংগ্রহ না করেন, এই সুযোগটা আমরা কেন করে দিই? অবশ্যই সেটা একটা বড় দায়িত্ব। ধন্যবাদ আপনাদের দুজনকেই, জনাব শওকত হোসেন, জনাব হাসান মোহাম্মদ তারেক রিকাবদার। আপনারা দুজনই কষ্ট করে স্টুডিওতে এসেছেন এবং এই বিশেষ দিনের আলোচনা এবং সপ্তাহের আলোচনাতে অংশ নিয়েছেন। ধন্যবাদ আপনাকে এবং যারা কলাকুশলী যারা আছেন তাদের সবাইকে।
প্রিয় দর্শক, আজকের এই বিশেষ আলোচনাটি আমরা শুনলাম দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা কথা বললেন ভ্যাট নিয়ে এবং এর কিভাবে এটি জাতীয় জীবনে অর্থনৈতিক অগ্রগতিতে প্রবৃদ্ধিতে অবদান রাখে এবং আমাদের সাধারণ মানুষ হিসেবে, ভোক্তা হিসেবে আমাদের কি করণীয়, সচেতন কোথায় কোথায় হওয়া প্রয়োজন সেটি তারা বললেন। আশা করছি আপনারা এই আলোচনা থেকে কিছুটা হলেও আপনাদের জ্ঞান বৃদ্ধি হবে এবং আপনারা আপনাদের করণীয় নির্ধারণ করতে পারবেন। এই জাতীয় ভ্যাট দিবস এবং এই সপ্তাহটি কার্যকরভাবে পালিত হোক এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনেও এই অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান, খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে আবার।